আসসালামু আলাইকুম। স্ক্রিনটা দেখুন। এটা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম পারভেজ, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। আজকে যথারীতি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। নাই তো শো করতেছে না, শো ওই যে স্ক্রিনটি দেখি ওটা আসতেছে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রের অর্থাৎ সেকেন্ড পেপারে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে পণ্য বন্টন প্রণালী। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যা এবং বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায়। আমরা দুইটি টপিকস নিয়ে আলোচনা করব, বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা ও বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায়। আমরা গত ক্লাসে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করেছ, গত ক্লাসটি আমাদের ছিল যে কৃষি পণ্য কী এবং কৃষি পণ্যের বন্টন প্রণালী। একটু যান্ত্রিক সমস্যার কারণে আমরা আমার শেষের 3-4 মিনিট ভিডিওটা কেটে গিয়েছিল, তো সেজন্য আমি এটা বিষয়টা তখন বুঝতে পারিনি। যখন ক্লাস শেষ করলাম তখন বুঝতে পারলাম যে 32 মিনিটের পরে হয়তো শেষের 3-4 মিনিট আসেনি, তো সেটা আমি কভার করে দিব। ওইটি আসলে ছিল যে ক্লাস শেষে আমরা ওই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে আমরা বলছিলাম, তোমাদেরকে ধারণা দিচ্ছিলাম। তো আমি সেটি তোমাদেরকে সেই গ্যাপটা পূরণ করে দিব। আমরা এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমরা এই জ্ঞানমূলক প্রশ্ন, এই চ্যাপ্টারের উপরে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধানমূলক প্রশ্ন, তেমন এমন সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সব কিছু যখন আলোচনা করব সেটার সাথে তোমাদের আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। প্রতিটি ক্লাস শেষে আমরা সাধারণত ওই চ্যাপ্টার নিয়ে কী ধরনের প্রশ্ন সেটাই মূলত আলোচনা করি, আর ওই শেষে আলোচনা করতে গিয়েই একটা অংশ গিয়ে সেটা ভিডিওটি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকের ক্লাসটি আমরা যথারীতি শেষ করার চেষ্টা করব। তাহলে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা এবং বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায়। শিক্ষক দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা বর্ণনা করতে পারবে। আরেকটি শিক্ষার্থী হচ্ছে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করতে পারবে। কৃষি পণ্য বিপণন করতে গিয়ে আসলে কী কী সমস্যা দেখা দেয় সেটা বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করতে পারবে। সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবো, আমরা এই চ্যাপ্টারটি শুধু যে পরীক্ষায় পাস করার জন্য বা মার্ক পাওয়ার জন্য শিখব সেটি নয়। তোমরা পত্রপত্রিকায় প্রায় দেখো, টেলিভিশনে প্রায় দেখো যে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের, এখানে কৃষি পণ্যের কিন্তু আমি আওতাটা বলেছি তোমাদেরকে গত ক্লাসে, কৃষি পণ্য অনেক একটা আওতা রয়েছে। যেমন আমরা যেমন ক্ষেত খামার থেকে যে উৎপাদিত হয়, ভূমি থেকে যেগুলো আসে সেটা যেমন কৃষি পণ্য, শাকসবজি, ফলমূল থেকে বিভিন্ন কিছু। তেমনি যে নদ নদী থেকে, পুকুর থেকে যে মাছ আহরিত হচ্ছে সেটাও কৃষি পণ্য বলা হচ্ছে। গবাদি পশু যে উৎপাদিত হচ্ছে সেটা কৃষি পণ্য হচ্ছে। তেমনিভাবে আমরা সমুদ্র থেকে যেমন লবণ আহরিত হচ্ছে, চিংড়ি, কাঁকড়া, এগুলো উৎপাদন করা হচ্ছে। তো তারপরে তেমনিভাবে সমুদ্র থেকে, নদী থেকে, সমুদ্র থেকে, খনি থেকে যে গ্যাস কয়লা আহরিত হচ্ছে সেগুলোও কৃষি পণ্য বলা হচ্ছে। তো কৃষি পণ্যের একটা বিশাল একটা আওতা রয়েছে এবং প্রায়ই আমরা লক্ষ্য করি যে এইসব কৃষি পণ্য উৎপাদনকারীরা, কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় না এবং এটা নিয়ে প্রায়ই
বলা বলি হয়, অনেক সময় আমরা তাদেরকে অনেক সময় খুব হতাশায় দেখি যে কিছু খামারিরা, দুগ্ধ খামারিরা, তারা দেখা যাচ্ছে তাদের উৎপাদিত দুধ ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে তারা রাগ করে তারা হতাশাগ্রস্ত হয়ে রাস্তায় ঢেলে দিয়ে যাচ্ছে প্রতিবাদ স্বরূপ যে আমরা এই দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা এই দুধ রাস্তায় ঢেলে দিচ্ছে। আমরা অনেক সময় দেখি যে গরু যেমন কোরবানির সময় অনেক সময় দেখা যায় যে তাদের যে চামড়া, সেই উৎপাদিত চামড়া সেটি কী করছে, ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেকে মাটিতে পুঁতে ফেলছে। হ্যাঁ, তারপরে কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রি করতে না পেরে তাদের যে যেমন শাকসবজি অনেক সময় দেখা যায় যে অনেকে কী করে তারা রাস্তা ফেলে যাচ্ছে, যে এইগুলো তারা বিক্রি করতে পারছে না। তো এইসব বিভিন্ন হতাশা দেখি। এই আজকের যে টপিকসটি পড়ে তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই কৃষকদের পাশে দাঁড়ানোর উপায় কী, তারা কেন ন্যায্য মূল্য পায় না, সেই সমস্যাগুলো যদি তুমি জানতে পারো। আসলে আমাদের মার্কেটিংয়ে তোমরা যদি মার্কেটিং সাবজেক্টটা অনার্স নিয়ে পড়ো, তোমরা মার্কেটিং রিসার্চ নামে একটা সাবজেক্ট পড়বা। যে মার্কেটিং রিসার্চের একটা মৌলিক বিষয় ছিল যে যদি প্রবলেমটাকে আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ সমস্যা কোন জায়গায় সেটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে সমাধানটা কিন্তু একদম সহজ। প্রবলেমটা কোথায়, আগে সমস্যাটার গভীরে যেতে হবে, সমস্যাটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। তো কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো আমরা প্রথমে বর্ণনা করব, তারপরে সমস্যাগুলো যখন বর্ণনা করব তখন তুমি অবশ্যই তার নিজেই সমাধানের পথ বলতে পারবা। তো আমরাও সেটা তোমাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করবো সমাধানগুলো বা কীভাবে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক্সটি বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর একটি দেশ, এই যে কোভিড-19 আক্রান্ত মহামারী হওয়ার কারণে বাংলাদেশের সরকার এই গুরুত্বটি খুব দ্রুত অনুধাবন করতে পেরেছে যে বাংলাদেশকে এখন যেহেতু শিল্পপণ্য বিভিন্নভাবে এগুলো উৎপাদন করা যাচ্ছে না, সেবাও বিক্রি করা যাচ্ছে না, তো এখন এই মুহূর্তে রক্ষার উপায় হচ্ছে দেশকে মহামারীর হাত থেকে, খাদ্য ঘাটতির হাত থেকে, যে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার উপায় হচ্ছে কৃষিপণ্য, কৃষকদেরকে বাঁচাতে হবে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে এবং তারা যাতে সঠিকভাবে পণ্য উৎপাদন করতে পারে, সেই উৎপাদিত পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রি করতে পারে, সেই পদক্ষেপ সরকার খুব দ্রুতই গ্রহণ করে। সেজন্য সরকার দূরদর্শিতাকে প্রশংসা করতেই হয়। তো যাই হোক, আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ যে দুটি টপিকস, যেটি বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ভর করে যে দুটি বিষয়ের উপরে, সেটি আমরা আলোচনা আজকে রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেই আলোচনা শেষ পর্যন্ত থাকবে। প্রথমে আমরা প্রথম টপিকটি আলোচনা করব যে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো কী কী। দেখো, এখানে আমরা মোট 13টি পয়েন্ট রয়েছে, আমরা প্রত্যেকটি পয়েন্টই আমরা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট দেখো, বাজার তথ্যের অভাব। এটি একটি খুব গুরুত্বপূর্ণ, যে মার্কেট ইনফরমেশান কৃষকরা পায় না। যারা কৃষিপণ্য উৎপাদন করছে তারা অনেক সময় তারা কৃষিপণ্য সেই বাজার তথ্য কিন্তু পায় না। বাজার তথ্য বলতে কী বুঝি আমরা, সাধারণত ভোক্তারা আসলে কী ধরনের পণ্য চাচ্ছে, তারা কী ধরনের পণ্য চায়, তাদের চাহিদা কতটুকু, তাদের চাহিদা কী ধরনের পণ্যের, কত ধরনের পণ্য তারা চাচ্ছে। তারপরে সেখানে আরও বিষয় থাকে, মূল্য একটি বিষয় থেকে, যে বাজার বলতে যে ক্রেতাকে বুঝি, সেই ক্রেতা ভোক্তাদের যে তাদের যে ক্রয় ক্ষমতা, তারা কত টাকার মূল্যের পণ্য কিনতে চায় সেটি একটা বড় বিষয়। কতটুকু তাদের পণ্য দরকার আজ রয়েছে, কোন বাজারে কতটুকু পণ্যের দরকার রয়েছে সেটা একটা জানার বিষয়। সেই তথ্যগুলো তাদের অনেক সময় থাকে না। এই কারণে দেখা যায় যে তারা যে পণ্যগুলো হয়তো ভোক্তারা এখন চাচ্ছে না, ক্রেতারা চাচ্ছে না, সেই পণ্য কৃষকরা উৎপাদন করে বসে থাকে। তারা বাজারে পণ্য নিয়ে গিয়ে দেখে যে সেই পণ্য এখন বাজারে যে পরিমাণ পণ্য ভোক্তারা কিনবে, ক্রেতারা কিনবে, সেই পরিমাণ পণ্য, তার চেয়ে অত্যাধিক পরিমাণ পণ্য বাজারে যোগান হয়ে গেছে। তাহলে এখন এই সঠিক তথ্য যদি তাদের জানা থাকতো যে হ্যাঁ, ভোক্তারা আসলে কতটুকু চাচ্ছে এবং কোন ধরনের পণ্যগুলোই বা বেশি চাচ্ছে, আমি আমার নিজের মতো করে উৎপাদন করে নিয়ে গেলাম, অথচ সেখানে ভোক্তারা সেই পণ্যটা খুব একটা, তারা সেই পণ্যটা চায় না,
যেমন মাছের দিকে আমরা বলতে পারি যে অনেক অনেক মাছ বাজারে আমরা দেখি যে অনেক ক্রেতা আছে যে সেই মাছগুলো তারা অনেক সময় অনেকে পছন্দ অপছন্দ বিভিন্ন রকম থাকতে পারে। দেখা যাচ্ছে যে অনেক সময় তারা কম দামে মাছ বিক্রি করতে হয়, যেমন পাঙ্গাস মাছ আমরা দেখি অনেকে এই মাছটাকে অনেক মাছটাকে এড়িয়ে চলে। তো দেখা যাচ্ছে যে তো দেখা এবং বিদেশি মাগুর মাছ অনেক বড় বড় হয়, এই মাছটি অনেকে কিনতে চায় না। তাহলে তো যে মাছগুলোর চাহিদা বেশি থাকবে স্বাভাবিকভাবে সেই মাছগুলো কেনা উচিত, তাহলে উৎপাদন করা উচিত। তাহলে এখন এখানে একটা বিষয় যে যদি কৃষকদেরকে বা মৎস্য চাষিদেরকে, এখানে আমরা মৎস্য চাষিদের কথা বলছি, মৎস্য চাষিরা যদি সেই তথ্যটা তাদের কাছে জানতো যে হ্যাঁ আমি কোন মাছটা বাজার চাহিদা বেশি থাকবে এবং কতটুকু। এখন দেখা যাচ্ছে যে মাছগুলোর দামটা কেন কমে, যদি প্রয়োজনের তুলনায়, দেখুন পাঙ্গাস মাছ হয়তো কিছু শ্রেণীর মানুষ হয়তো ভোগ করে না, কিন্তু অনেকে আবার সেই মাছটাকে গ্রহণ করে, কিন্তু তারাও হয়তো দেখা যাচ্ছে কম দাম দিতে ইচ্ছুক থাকে কখন, যদি ওই মাছটাই, যে মাছটা সাধারণত এক শ্রেণীর মানুষ কম খায় কিন্তু যারাই খাবে গ্রহণ করবে তাদের কাছে তারা যখন দেখবে যে এই মাছের যোগানটা বাজারে প্রয়োজনের তুলনায় চাহিদার তুলনায় অনেক বেশি, তারাও তখন বলবে কি আমি এর চেয়ে কম দাম কম দাম দিব। তাহলে এক্ষেত্রে যদি পর্যাপ্ত তথ্য থাকতো যে ক্রেতারা ভোক্তারা কোন ধরনের পণ্য চায়, কত টাকা মূল্যের পণ্য চায়, এখানে কত ধরনের প্রতিযোগী রয়েছে, কত ধরনের পণ্য বাজারে আসে, সেই সম্পর্কে সকল তথ্য যদি থাকতো তাহলে অবশ্যই তারা ন্যায্য মূল্য পাওয়ার একটা সম্ভাবনা থাকতো, কিন্তু সেটা হয় না দেখে তারা পায় না, ন্যায্য মূল্য পায় না। 2 নম্বর পয়েন্টে দেখো মধ্যস্থ ব্যবসায়ীদের আধিক্য, বা মধ্যস্থ ব্যবসায়ীদের আধিক্য হওয়ার একটা বড় সমস্যা আমাদের কৃষি পণ্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কৃষি পণ্য উৎপাদনকারী যারা থাকে, কৃষকরা থাকে যারা, তাদের হাত থেকে পণ্যটি বিভিন্ন শ্রেণীর মধ্যস্থ ব্যবসায়ী কিনে তারপর তারা আবার অন্য আরেক শ্রেণীর মধ্যস্থ ব্যবসায়ীর কাছে সেগুলি বিক্রি করে, তারা আবার আরেক শ্রেণীর মধ্যস্থ ব্যবসায়ীকে বিক্রি করে। এভাবে বিভিন্নভাবে আমরা দেখি ব্যাপারী, ফরিয়া, পাইকার, মধ্যস্থ খুচরা বিক্রেতা, বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী থাকার কারণে এই প্রত্যেকের হাত ঘুরতে ঘুরতে প্রত্যেকে কিন্তু কিছুটা মুনাফা করার চেষ্টা করে, যে আমি উৎপাদনকারীর কাছ থেকে কিনলাম, কিছু মুনাফা করে আরেকজনের কাছে বিক্রি করবো, সে আবার ওই মধ্যস্থ ব্যবসায়ী আবার কিছু মুনাফা করে আরেকজনের কাছে বিক্রি করবে। এভাবে বিভিন্ন মধ্যস্থ ব্যবসায়ীর হাত ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে এখানে ভোক্তার কাছে যখন পণ্যটি যায় সেটির মূল্য অনেক বেশি হয়ে যায়, কিন্তু কৃষকরা সেখানে সেই মূল্যটা পায় না, কৃষকরা কিন্তু মূল্য অনেক কম পায়। আর মধ্যস্বত্বভোগী যারা ছিল, যে মধ্যস্থ ব্যবসায়ী, তারা কিন্তু সেই বাড়তি মূল্যটা তাদের পকেটে নিয়ে যায়। তাহলে এই মধ্যস্থ ব্যবসায়ীদের আধিক্যের কারণেও যদি মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা কমানো যেত তাহলে কিন্তু এই কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেত, বা তারা তাদের উৎপাদিত ফসলের মূল্য তারা অধিক মূল্য তারা পেত, যেটা তাদের উৎপাদন খরচ উঠিয়ে আরও তারা মুনাফা তারা করতে পারত। তারপর তৃতীয় যে সমস্যাটি সেটা হচ্ছে চাহিদা পরিমাণের অভাব। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার যদিও কয়েকটি পণ্যের, যেমন ধান, পাট, এর কিছু কিছু পণ্য রয়েছে যেগুলো সরকার চাহিদা পরিমাণ করে, কিন্তু অনেক পণ্যের, কৃষি পণ্যেরই সরকার চাহিদা বা কোনো বেসরকারি পক্ষ থেকেও সাধারণত এই পূর্বানুমানের যে একটি পণ্য যে সারা বাংলাদেশে কী পরিমাণ দরকার সারা বছর জুড়ে ওই পণ্যটির চাহিদা কতটুকু, কী পরিমাণ দরকার, কত টন দরকার, কত মন দরকার। তাহলে এভাবে যদি প্রত্যেকটি কৃষি পণ্যের যদি একটা চাহিদা পরিমাপ করা যেত, পূর্বানুমান করা যেত, যে ডিমান্ড ফোরকাস্টিং যেটাকে আমরা বলি, যেটা তোমরা যারা মার্কেটিং নিয়ে অনার্স করতে ইচ্ছুক তারা এই মার্কেটিং ম্যানেজমেন্ট একটি টপিকস আছে, সেখানে ডিমান্ড ফোরকাস্টিং নিয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। সেখানে চাহিদাটা পূর্বানুমান, অর্থাৎ আগামী 1 বছর একটি নির্দিষ্ট একটি পণ্য, সেটা মাছ হতে পারে, সেটা যেমন অন্যান্য ফলমূল হতে পারে, আম হতে পারে বা কাঁঠাল হতে পারে, বিভিন্ন ফলমূল থেকে শুরু করে শাকসবজি হতে, পেঁয়াজ হতে পারে, রসুন হতে পারে, সেটা আগামী 1 বছরের মধ্যে 1 বছরে কী পরিমাণ চাহিদা থাকতে পারে সে একটি পণ্যের, সেটি যদি পূর্বানুমান করা থাকতো তাহলে কৃষকরা এবং কৃষকদেরকে সেই তথ্য যদি সঠিকভাবে সরবরাহ করা হতো যে হ্যাঁ
সারা বাংলাদেশে এই পরিমাণ চাহিদা রয়েছে এই পণ্যটির, এবং এই চাহিদা পূরণ করার জন্য এই পরিমাণ উৎপাদন করতে হবে। তাহলে উৎপাদনটা যদি বিভাগ হয়ে ওভাবে ভাগ করে দেওয়া যদি, ঠিক আছে আপনারা এরকম উৎপাদন করবেন, আপনাদের এলাকায় এই পরিমাণ উৎপাদন করবেন, তাহলে চাহিদার সাথে যে একটা যোগানের যে একটা সামঞ্জস্য সেটা তখন তৈরি হতো। এর ফলে কি হতো, তাদের যে কৃষিপণ্য বিপণনে কৃষিপণ্য মূল্যে যোগানের চাহিদার তুলনায় যে যোগান অত্যাধিক হওয়ার সম্ভাবনা থাকতো না, কৃষকরা তাদের ন্যায্য মূল্যে পণ্যটি বিক্রি করতে পারত। 4 নম্বর, অদক্ষ পরিবহন ব্যবস্থা। এটি একটি বড় সমস্যা, যে কৃষকরা তাদের পণ্যগুলো যে পরিবহন করে ক্রেতাদের কাছে নিয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবহন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকার কারণে এবং অনুন্নত পরিবহন ব্যবস্থা থাকার কারণে তারা সেই পণ্যগুলো, কৃষি পণ্য সাধারণত পচনশীল, যাদের উন্নত ধরনের পরিবহন ব্যবস্থা না থাকার কারণে কৃষি পণ্য অনেক সময় পরিবহন অবস্থায় পচে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে, এবং রাস্তাঘাট এত খারাপ অনেক অঞ্চলে, যাদের কৃষি পণ্য পৌঁছানো, সেখান থেকে পরিবহন করে যে একটা নিয়ে যাবে সেক্ষেত্রেও বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তো সেটি আসলে দূর না করলে সাধারণত কৃষি পণ্য বিপণন করা খুবই মুশকিল, এবং কৃষকরা তখন বাধ্য হয় যে পরিবহন ব্যবস্থা যেহেতু নাজুক, এই কারণে তারা স্থানীয়ভাবে তাদের পণ্যগুলো বিক্রি করে থাকে, ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। সেটি কৃষি পণ্য বিপণনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এবং এর ফলে দেখা যাচ্ছে যে যারা কৃষিপণ্য ভোগ করে, যেসব ভোক্তারা, তারাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তারা দূর দূরান্ত থেকে যে কৃষিপণ্যগুলো তাদের হাতে পৌঁছানোর দরকার ছিল, সেটি যথাসময়ে পৌঁছে না বা সঠিক পরিমাণে না পৌঁছার কারণে তারাও দেখা যাচ্ছে যে তারা ওই সব পণ্য থেকে বঞ্চিত হয়, এবং তারা স্থানীয়ভাবে যে পণ্যগুলো তারা পায় সেগুলো নিয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। অনেক সময় একটু চড়া দামেও কিনতে হয়, কিন্তু যেসব কৃষকরা পরিবহন ব্যবস্থার কারণে তারা পণ্যগুলো বাজারে নিয়ে যেতে পারলো না, তারা কিন্তু আবার কম দামে পণ্যগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে। একদিকে এখানে এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, একটা যোগাযোগের যে একটা ঘাটতি তৈরি হচ্ছে, সেই ঘাটতির কারণে একদিকে ভোক্তারা যেমন তারা সময় মতো তাদের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত পণ্যটি যেমন পাচ্ছে না, তেমনিভাবে অন্যদিকে কৃষকরাও তাদের পণ্যগুলো সঠিক বাজারে বিক্রি না করতে পারার কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সংরক্ষণ ব্যবস্থার অভাব আরেকটি পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, সংরক্ষণ ব্যবস্থার অভাব। এটি আসলে গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের দেশে সাধারণত দেখা যায় যে একটি নির্দিষ্ট মৌসুমে সাধারণত কৃষি পণ্যগুলো উৎপাদিত হয় এবং এটি সারা বছর ধরে ভোগ করতে হয়। তাহলে এখন সেই পণ্য সারা বছর ধরে ভোগ করার জন্য অবশ্যই পর্যাপ্ত গুদামঘর, হিমাগার এগুলো দরকার হবে, এবং সেটা আমাদের দেশে পর্যাপ্ত নেই। না থাকার কারণে সেটা কেউ করতে পারে না, এবং সেটা কৃষি পণ্যগুলো দেখা যাচ্ছে যে উৎপাদন মৌসুমেই অধিকাংশ কৃষি পণ্য বিক্রি করতে বাধ্য হয় কৃষকরা। এর ফলে বাজারে যোগানের আধিক্য দেখা দেয়, এবং তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, এবং অনেক কৃষি পণ্য সঠিকভাবে সংরক্ষণ করার অভাবে নষ্ট হয়ে যায়, যেটা কৃষি পণ্য বিপণনের একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ সমস্যা। আমাদের দেশে উৎপাদন সাধারণত প্রকৃতি নির্ভর, কৃষকরা সাধারণত আধুনিক পদ্ধতিতে খুব কমই উৎপাদন করে থাকে। এই কারণে তাদের উৎপাদিত ফসলের মান সাধারণত উচ্চ মান বজায় রাখা সম্ভব হয় না। তারপরেও যে পণ্যগুলো উৎপাদিত হয় সেই পণ্যগুলো তাদের মান ভেদে বিভিন্ন ভাগ করতে হয়, এবং সেই ভাগটি সাধারণত বিভিন্ন অজ্ঞতা, কৃষকদের বা উৎপাদনকারীদের অজ্ঞতা বা অসাবধানতা বা বিভিন্ন কারণে তারা সেই পণ্যগুলো যথাযথ মান নির্ধারণ করতে পারে না, এবং সেগুলো মান নির্ধারণ করে তারপরে যে সেগুলো শ্রেণীবদ্ধকরণ করবে, আলাদা আলাদা করবে, একই মানের পণ্যগুলো আলাদা আলাদা করে রাখবে, সেটাও তারা করতে পারে না। সেক্ষেত্রেও তারা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ভেজালো মিশ্রণ, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, সেটা সাধারণত এই ভেজাল মিশ্রণ সাধারণত এইসব দেশে হয়েই থাকে। তো এটি বাংলাদেশের ক্ষেত্রেও একটি সাধারণ একটি ঘটনা, যে কৃষি পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণত কৃষকরা
যে পণ্যগুলো বিক্রি করে সাধারণত বিভিন্ন হাতগুলো যখন মধ্যস্থ ব্যবসায়ীদের কাছে যখন যায়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক পণ্য দেখা যায় ভালো পণ্যের সাথে একটু নিম্নমানের পণ্য মিশিয়ে বিক্রি করা হয়। যেমন আমরা অনেক সময় দেখি যে উন্নত মানের চালের সাথে ভালো চালের সাথে একটু নিম্নমানের চাল মিক্স করে বাজারে বিক্রি করা হয়। সবজির ক্ষেত্রেও দেখা যায় যে একই অবস্থা, ভালো মানের পেঁয়াজের সাথে ভালো মানের মরিচের সাথে সেগুলো করা হয়। হ্যাঁ, তো এটি একটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, এই ভেজাল এবং ভেজাল পণ্য বিক্রি করা এবং বিভিন্ন পণ্য এক পণ্যের সাথে আরেক পণ্য মিশ্রণ করা। যেমন তেলের কথা বলা যায় যে সয়াবিন তেলের সাথে দেখা যাচ্ছে কি পাম তেল মিক্স করে অনেক সময় সয়াবিন তেল বলে বিক্রি করা হয়। সেটি একটি সরিষার তেল দেখা যাচ্ছে যে এটিও একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা। সরিষার তেল বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে যে সয়াবিন তেলকেই তারা বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সেটাকে তারা সরিষার তেলে রূপান্তর, মানে সরিষার তেলের মতো একটা ঝাঁজ আনার চেষ্টা করে। সেক্ষেত্রে এই পণ্যটি যদিও ভোক্তারা অনেকেই বুঝতে পারে না, কিন্তু আসলে এটি বিপণনের দৃষ্টিকোণ থেকে ভোক্তারা তো আর মানে বারবার তো ঠকতে পারে, তারা একসময় বুঝতে পারে যে হ্যাঁ এই পণ্যটি অবশ্যই এই পণ্যটি ভেজাল বা এই পণ্যটির মধ্যে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে তারা এই ধরনের ওই সব কৃষক উৎপাদনকারী তখন আর তাদের ন্যায্য মূল্য তারা পায় না। তারা এই ভেজাল এবং মিশ্রণের কারণেই কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে একটা আস্থার সংকট তৈরি হয় যে কৃষি পণ্য বিপণন করতে গেলে যারা বিক্রেতা থাকে তাদেরকে ভোক্তাদের অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের তারা বলে যে অবশ্যই পণ্যের মধ্যে ভেজাল রয়েছে। তারা দেখা যাচ্ছে যে ভালো পণ্য নিয়ে এসে যে সেও তখন তার পণ্য ওই দৃষ্টিকোণের কারণে যে এই কৃষি পণ্যের মধ্যে ভেজাল রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, এটি একটি এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে, না হলে কৃষিপণ্য সঠিকভাবে ন্যায্য মূল্যে বিক্রি করা সম্ভব নয়। আর এটি দূর করার জন্য আমরা পরবর্তী দেখব এটার ব্যবস্থা কী নেওয়া যায়। ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা, এটি বাংলাদেশের গ্রাম অঞ্চলে এখন অবশ্য ডিজিটাল পরিমাপ ব্যবস্থা প্রায় দেখি আমরা, যে ত্রুটিপূর্ণ ওজন একসময় গ্রামাঞ্চলে বাটখারা যে ব্যবহার করা হতো সেটার মধ্যে অনেক মানে দুর্নীতি থাকতো, যে এটার মধ্যে কারচুপি আশ্রয় তারা নিত, যে ওজন পরিমাপ করার নিচে হয়তো চুম্বক রেখে দিচ্ছে একটা, একদিকে প্রকৃত ওজনটা তারা দিচ্ছে না, পরিমাপ দিচ্ছে না। এটি একটি কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এক্ষেত্রে যারা উৎপাদন করে মানে তারাও যেমন এটার ক্ষতির শিকার হয়, এটার তেমনিভাবে যারা ভোক্তা যারা ক্রেতা তারাও ক্ষতির শিকার হয়, তারাও তাদের কাঙ্ক্ষিত ওজনের পণ্য বা সঠিক পরিমাণের পণ্য তারা পাচ্ছে না। এটি কৃষি পণ্য বিপণনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তার প্রক্রিয়াজাতকরণ অভাব, আমাদের দেশে অনেক কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করলে স্বাভাবিকভাবে একটি দীর্ঘদিন টিকে রাখা যায়। আমি একটু আগেই বলেছি যে কৃষি পণ্য সাধারণত মৌসুম ভিত্তিক উৎপাদিত হয়, একটি পণ্য উৎপাদিত হওয়ার পর সে সারা বছর ধরে বিক্রি হয় এবং সেটি যথাযথ প্রক্রিয়াজাতকরণ করা যদি না হয় তাহলে দীর্ঘদিন সেটিকে টিকিয়ে রাখা যায় না, সে ফলে অনেক পণ্যই নষ্ট হয়ে যায়। তখন কৃষকরা তখন বাধ্য হয় প্রক্রিয়াজাতকরণ না জানার কারণে তারা বাধ্য হয় কম দামে তাদের পণ্যগুলো বিক্রি করে দেওয়ার জন্য। সেটি কৃষি বিপণনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মূল্যের উঠানামা এটিও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মূল্যের ওঠানামা বা মূল্যের হ্রাস বৃদ্ধি কৃষি পণ্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটা আমরা প্রায় দেখি যে উৎপাদন মৌসুমে একটা মূল্য থাকে, আর অনুৎপাদন মৌসুম মানে অর্থাৎ যে মৌসুমে পণ্যটি উৎপাদিত হওয়ার কথা নয় সেই মৌসুমে পণ্যের মূল্যটাই বেড়ে যায়। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এক্ষেত্রে কৃষকরা তাদের সঠিক মূল্য অনেক সময় পায় না, কারণ উৎপাদন মৌসুমে তাদের অনেক কারণে তাদের পণ্যগুলো বাধ্য হয়ে বিক্রি করতে হয়। সেটার কারণে তারা আবার সংরক্ষণ ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে তারা সেই পণ্যটি বাধ্য হয় তারা বিক্রি করে দেওয়ার জন্য। তাহলে কিন্তু পরবর্তী দেখা গেলো যে ওই যে পণ্যটি সে আগে বিক্রি করলো 1 মাস আগে, সেই পণ্যটির মূল্য এখন তার ওই সময় বিক্রিত মূল্যের চেয়ে অনেক বেশি, সেই কারণে তারা অনেকটা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তো মূল্যের ওঠানামা একটি কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে একটি বড় সমস্যা, এটি দূর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর আর্থিক সমস্যা বা মূলধনের অভাব কৃষকদের একটি বড় সমস্যা। বাংলাদেশের মতো দেশের কৃষকদের, যে এক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি যে কৃষকরা
তারা তাদের কৃষিকাজ করার সময়, উৎপাদনের সময় তারা কম সুদে বা কম মূলধন খরচে তারা তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা বা মূলধন তারা পায় না। এই কারণে তারা গ্রামের বিভিন্ন মহাজনের কাছ থেকে অত্যাধিক চড়া সুদে তারা মূলধন সংগ্রহ করে, ঋণ সংগ্রহ করে তার মধ্যে উৎপাদন করার পরই সেই সেই ঋণের ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কী করতে হয়, বাধ্য হয় যে ওই সময়ে উৎপাদনের মৌসুমেই উৎপাদিত ফসল যখন কাটা হয় বা হারভেস্টিং করা হয়, সেই সময় তারা তাদের অধিকাংশ পণ্যই উৎপাদিত পণ্য বিক্রি করতে বাধ্য হয়। এর ফলে এবং অনেক সময় দেখা যায় যে শুধু বাধ্য হয় না, ঋণের অনেক সময় তারা আর্থিক সমস্যার কারণে বা মূলধনের অভাবে তারা পণ্য সংরক্ষণ করার বা গুদামে তারা গুদাম ভাড়া করে রাখতে পারে না। তারপরে অনেক সময় দূর দূরান্তে যে পরিবহন করে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেই জায়গায় পণ্যের মূল্য একটু বেশি থাকে, সেই জায়গায় যে পরিবহন করে নিয়ে যাবে সেটাও আর্থিক সমস্যার কারণে বা আর্থিক মূলধনের অভাবের কারণে তারা সেই কাজটা করতে পারে না। এই কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তারপরে আরেকটি পয়েন্ট দেখো, সমবায় বিপণনের অভাব। এটির কথা যদি বলতে হয়, সমবায় বিপণন সেই 1974 সালের দিকেই, অর্থাৎ আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি এই মতাদর্শকে তিনি কৃষকদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলেন যে কৃষক সমবায় সমিতি করতে হবে। এই কৃষক সমবায় সমিতি যে এটা কতটুকু সুফল বয়ে আনতে পারত কৃষকদের জীবনে, সেটি বলার অপেক্ষা রাখে না, কিন্তু দুর্ভাগ্যবশত এটি বাস্তবায়ন করা এখনও যায়নি। সেই সমবায় বিপণন যদি হতো, সমবায় বিপণনের কারণে তারা কী করতে পারতো, কৃষকরা তাদের উৎপাদিত ক্ষুদ্র ক্ষুদ্র পণ্যগুলি একত্রিত করে তারা এই পণ্যগুলোকে যখন একত্রিত করে তারা তখন কোনো বিক্রেতার কাছে বিক্রি করতে যেত, কোনো ক্রেতার কাছে বিক্রি করতে যেত, কোনো পাইকারের কাছে বা কোনো কোরিয়ারের কাছে, তখন তাদের যে দর কষাকষির ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেত। তারা তখন তাদের অধিক দামে তার পণ্যগুলো বিক্রি করতে পারতো। অনেক সময় তারা এই স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব না হলে তারা সম্মিলিতভাবে কিছু কিছু অর্থ দিয়ে তারা কী করতে পারতো, গাড়ি ভাড়া করে বা পরিবহনের মাধ্যমে তারা বাইরের দেশে নিয়ে যেতে, বাইরে এলাকার বাইরে বা অর্থাৎ তাদের উৎপাদিত এলাকার বাইরে অন্য কোনো স্থানে গিয়ে তারা সেই পণ্যগুলো বিক্রি করতে পারতো। তারপরে তারা অনেক সময় নিজস্ব সবাই মিলে সে পণ্য গুদামজাতকরণ বা সংরক্ষণ ব্যবস্থা করতে পারত, কিন্তু সমবায় বিপণন না থাকার কারণে তারা সেই কাজগুলো করতে পারে না। ফলে তারা এই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, অর্থাৎ একাই সেই পণ্যগুলো তাদেরকে কম দামে হোক, সংরক্ষণের অভাবে হোক, পরিবহনের স্থানান্তরের অভাবে হোক, তাদের পণ্যগুলো সেগুলো বিক্রি করে দিতে হয়। তাহলে সমবায় বিপণন না থাকাও একটি বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। প্রশিক্ষণ এবং শিক্ষার অভাব বাংলাদেশের কৃষকরা সাধারণত একটু তাদের শিক্ষা দীক্ষায় খুবই কম, সেটা আমরা সবাই জানি। তো এই শিক্ষার অভাবের কারণে তারা সরকার অনেক সময় রেডিওর মাধ্যমে বিভিন্ন প্রচার করে থাকে। তো সেই বিষয়গুলো বা বিভিন্ন তথ্য টেলিভিশনে তারা প্রচার করে থাকে, সেগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং উপজেলা কৃষি অফিসার বা যে স্থানীয় পর্যায়ে যে কৃষি অফিসার যারা রয়েছে, কৃষি কর্মকর্তা রয়েছে, তাদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করে নেওয়াটা তার যে একটা অধিকার, সেটা তারা জানতে পারে না সঠিকভাবে। অনেক সময় সার বীজ কিনে সেটার গায়ে কিন্তু অনেক কিছু লেখা থাকে যে এই সারটা কীভাবে ব্যবহার করতে হবে, এই বীজ কীভাবে ব্যবহার করতে হবে, তারপরে কীটনাশক কীভাবে ব্যবহার করতে, সেটা কিন্তু লেখা থাকে, কিন্তু শিক্ষার অভাবে তারা সেটা তারা নিজেরা বুঝতে পারে না। এবং সেই কৃষকদের যে সঠিক প্রশিক্ষণ দেওয়া, সেটাও বাংলাদেশে খুবই কম। সরকার যদিও চেষ্টা করছে সীমিতভাবে যে তারা বিভিন্ন এলাকা ভিত্তিক তারা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু সেটা আসলে এখনও সেভাবে প্রসার ঘটেনি। তো এই প্রশিক্ষণ এবং শিক্ষার অভাবও বাংলাদেশের কৃষকরা তাদের কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে যেমন তারা কম উৎপাদন করে উৎপাদন খরচ তাদের অনেক বেড়ে যায়। এই শিক্ষার অভাব বা সঠিক কৃষি উৎপাদন পদ্ধতি প্রয়োগ না করার কারণে, তেমনিভাবে কৃষি পণ্য যখন তারা বিপণন করতে যাবে, অর্থাৎ বিক্রি করতে যাবে, সেই বিক্রি করার
বিপণনের সময় যে ধরনের বিভিন্ন রকম যে আধুনিক যে বিপণন পদ্ধতি, সেই পদ্ধতি তারা রাখতে পারে না। যেমন প্রমিতকরণ, পর্যায়িতকরণের যে বিষয়টি, যে সেটি তারা পারে না। তারপরে কেউ প্রক্রিয়াজাত করতে পারে না, সংরক্ষণ করে সঠিকভাবে কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা তারা পারে না, কীভাবে পরিবহন করতে হয়, অধিক মূল্য পাওয়ার জন্য কীভাবে ভোক্তাদের চাহিদা পূরণ করতে হবে, বা ভোক্তাদের চাহিদা পূরণ করার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তারা সেগুলো করতে পারে না। তো এই প্রশিক্ষণ এবং শিক্ষার অভাব কৃষি পণ্য বিপণনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা এখন সমাধানের দিকে যাই। বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো আমরা আলোচনা করে ফেললাম। সমস্যাগুলো প্রায় তোমরা দেখেছো, যে সমস্যাগুলো আমি আগে বলেছি, সমস্যা যদি জানা যায় তাহলে সমাধানের উপায় একদম সহজ। তো 1 নম্বর দেখো, যে কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায়, সে বাজার তথ্য সরবরাহ, কৃষকদেরকে বাজার তথ্য সরবরাহ ব্যবস্থা করতে হবে, সেটা সরকারের উদ্যোগে করা উচিত। এবং তারপরে কৃষকদেরকে সেই তথ্য কীভাবে, ভোক্তারা কী ধরনের পণ্য চায়, তাদের কোন এলাকায় কী ধরনের পণ্য যোগান দরকার রয়েছে, কত টাকা মূল্যের পণ্য বর্তমানে রয়েছে, বা কত টাকা মূল্য ভোক্তারা বর্তমানে দিতে প্রস্তুত রয়েছে, সেই বিষয় সম্পর্কে কত ধরনের প্রতিযোগী সেখানে কত ধরনের পণ্য নিয়ে বাজারে আসে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে। সেগুলো রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা বা স্থানীয়ভাবে যারা কৃষি বিভাগ বা সরকারের কৃষি মন্ত্রণালয়ে যারা নিয়োজিত রয়েছে, তাদের এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে কৃষি পণ্য কৃষকরা সঠিক মূল্যে, তাদের ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারবে। সমবায় বিপণন ব্যবস্থা সরকারকে এটি কৃষকদেরও একটি প্রচার করতে হবে। কৃষকদের মধ্যে ব্যাপক প্রচারণার ফলেই কিন্তু সমবায় বিপণন গঠিত, সমবায় বিপণনের দিকে কৃষকরা এগিয়ে যাবে। তাছাড়া এই সমবায় বিপণনের আসলে গুরুত্ব কী, কীভাবে সমবায় বিপণন কাজ করে এবং এদের সুবিধাগুলো কীভাবে পাবে, সেই ব্যবস্থাগুলো যদি তাদেরকে, সেই বিষয়টি সম্পর্কে যদি কৃষকদেরকে উদ্দীপনা দেওয়া হয়, বোঝানো হয়, তাহলে অবশ্যই সমবায় বিপণন জনপ্রিয়তা পাবে। এবং সমবায় বিপণনের মাধ্যমেই আমি একটু আগে আলোচনা করেছি যে কৃষকরা কী করতে পারে, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র পণ্যগুলো একত্রিত করে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে, মানে ক্রয় করার যে দর কষাকষির যে ক্ষমতা, সেটি তারা বৃদ্ধি করতে পারে এবং তারা ন্যায্য মূল্য পেতে পারে এবং অনেক সময় তারা নিজেরা সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে পারে, অথবা পরিবহনের ব্যবস্থা করে দূর দূরান্তে তারা পণ্য, যেখানে একটু বেশি দামে পণ্য বিক্রির সম্ভাবনা রয়েছে, সেখানে তারা পণ্য বিক্রি করতে পারে। সেই সমবায়ের ব্যবস্থা করতে হবে, সমবায় বিপণনের ব্যবস্থা করতে হবে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা হ্রাস। এখন এই মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা হ্রাস করা সম্ভব কীভাবে? এটি আসলে এমনি বললেই তো মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা হ্রাস হবে না। সেক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে যে আমরা আলোচনা করি সমবায় বিপণন, এক্ষেত্রে কৃষকরা একত্রিত হয়ে তারা যখন তাদের সমুদায় পণ্যগুলো সরাসরি পাইকারের কাছে, বড় পাইকারের কাছে যখন বিক্রি করতে যাবে, তখন মাঝখানের কিছু ফরিয়া বা ব্যাপারী তারা এমনিতেই তারা ধরে যাবে, তারা বাদ হয়ে যাবে আর কি। তো সেভাবে এই মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমবায় বিপণন একটি এখানে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে সেই মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা হ্রাস করার জন্য। পরিবহনের ব্যবস্থা উন্নয়ন করতে হবে, অর্থাৎ এই পরিবহন ব্যবস্থা আসলে সরকারের উদ্যোগে করতে হবে, কারণ একজন কৃষকের পক্ষে তো আর পরিবহন ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব নয়। সেক্ষেত্রে সরকার উদ্যোগে, যেমন সরকার ইদানিং আমরা লক্ষ্য করছি যে, যেমন চাঁপাইনবাবগঞ্জের যখন বা রাজশাহী অঞ্চলের যখন আমের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা যখন কমে যাচ্ছিল, তখন সরকার কিন্তু উদ্যোগ নিয়েছিল যে বাংলাদেশ রেলওয়েকে ব্যবহার করে তারা সেই আমগুলোকে ঢাকা বা তার পার্শ্ববর্তী ঢাকাতে সরবরাহ করার ব্যবস্থা করেছিল তারা, একদম খুব স্বল্প খরচে। সে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তেমনিভাবে বাংলাদেশের যে বিভিন্ন জেলা শহর, উপজেলা শহরের যে সড়ক ব্যবস্থা রয়েছে, সড়ক পরিবহন ব্যবস্থা রয়েছে, সেটা মেরামত করতে হবে। যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যা দূরীভূত করতে হবে। তারপরে কিছু পচনশীল পণ্য রয়েছে, সেই পচনশীল পণ্য যাতে সহজে পরিবহন করা যায় এবং পণ্যকে সুরক্ষা দিয়েই পরিবহন করা যায়, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে উন্নত পরিবহনের ব্যবস্থা, অর্থাৎ সে উন্নত পরিবহনের যে প্রয়োজনীয় ব্যবস্থা সে সরকার গ্রহণ করতে হবে।
যেমন কিছু দেখে আমরা বিভিন্ন কোম্পানি ব্যবহার করে থাকি যে ফ্রিজিং সিস্টেম, ফ্রিজিং করার মতো ফ্রিজিংয়ের অর্থাৎ পুরো গাড়িটাই বা ট্রাক বা পরিবহনের যে কাভার্ড ভ্যান থাকবে সেটি পুরোটাই একটি হিমাগার হিসেবে কাজ করবে। তো এরকম পরিবহনের ব্যবস্থা করতে হবে। আবার যখন পণ্য যাতে নাড়াচাড়া কম হয় এরকমভাবে পণ্য যাতে পরিবহন করা যায় সেরকম গাড়িও সংগ্রহ করতে হবে। সেটি আসলে পরিবহন ব্যবস্থার উন্নয়ন সরকারকে এবং নানামুখী উদ্যোগ নিতে হবে। সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। দেশে এখনও পর্যাপ্ত গুদাম এবং হিমাগার নেই, সেটির ব্যবস্থা করতে হবে যাতে এবং কম খরচে যাতে কৃষকরা সেখানে রাখতে পারে সেই উদ্যোগ নিতে হবে। সরকারের হিমাগার তৈরি করলো, বেসরকারিভাবেও তাদের হিমাগার যাতে প্রস্তুত করতে পারে সেজন্য বেসরকারি উদ্যোক্তাদেরকেও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে যাতে তারা পর্যাপ্ত পরিমাণ হিমাগার বা গুদামঘর প্রস্তুত করতে পারে। সরকার এবং বেসরকারি উদ্যোগ উভয় মিলে যখন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কৃষকরা উপকৃত হবে, তারা কম খরচে সেখানে তাদের পণ্য সামগ্রী রাখতে পারবে। তাহলে এই শুধু সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুললেই হবে না, সেটা যাতে কম খরচে কৃষক রাখতে পারে সেজন্য সরকারকে নানামুখী উদ্যোগ নিতে হবে। যেক্ষেত্রে আমি একটু আগে বললাম যে যারা উদ্যোগ সেই হিমাগারগুলো বা গুদামঘর গড়ে তুলবে তাদেরকে যখন সহজ শর্তে ঋণ দেওয়া হবে, তাদেরকে শর্ত দেওয়া হবে যে আপনাদের যে সংরক্ষণাগারে বা গুদামে পণ্য যারা রাখবে সেটার হার বা খরচের হার হতে হবে বা এই পরিমাণ, এর বেশি রাখা যাবে না। তাহলে অবশ্যই কৃষকরা কম খরচের পণ্য সংগ্রহ করতে হবে। ভেজাল ও মিশ্রণ নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই সরকারকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যে কোনোভাবেই যাতে পণ্যের মধ্যে ভেজাল মিশ্রণ না করতে পারে, সেটা উদ্যোগ নিতে হবে। যে র্যাব আমরা দেখি যে প্রায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তারা দেশের মানুষের যে নিরাপদ ভেজালবিহীন পণ্য সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। তারপর ওজন ও পরিমাপ অধ্যাদেশের প্রয়োগ 1982 সালে একটি অধ্যাদেশ রয়েছে ওজন ও পরিমাপ সম্পর্কিত, ওজন ও পরিমাপ অধ্যাদেশ 1982। সেই অধ্যাদেশের সঠিক প্রয়োগ করতে হবে এবং একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সাধারণত এই ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, বিধান রয়েছে। সেটি মাঝে মাঝে যদি করা হয় বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন শহরগুলোতে যেখানে এই ধরনের কৃষি পণ্যগুলো কেনাবেচা হয় সেসব এলাকায় যদি সেসব বাজারে যদি প্রায় মাঝে মাঝে যদি এরকম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তাহলে এই ওজন ও পরিমাপের কারচুপি করার সম্ভাবনা কমে যাবে। কৃষকরা তাদের ন্যায্য মূল্য তারা পাবে আশা রাখি। তারপর মূল্যের ওঠানামা হ্রাস, সরকার এক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারে যে সর্বোচ্চ কৃষি পণ্যের সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য ধার্য করে দিতে পারে। তাহলে কৃষকরা এক্ষেত্রে তাদের এই অত্যাধিক যে মূল্য হ্রাস হাত থেকে তারা যেমন রক্ষা পাবে, তেমনিভাবে ভোক্তারাও এক্ষেত্রে তারাও অত্যাধিক মূল্য থেকে অর্থাৎ অধিক মূল্য যে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রয় ক্ষমতার বাইরে অনেক সময় চলে যায় মূল্য বৃদ্ধি, সেটা থেকে ভোক্তাও তেমনিভাবে রক্ষা পাবে। তেমনিভাবে প্রক্রিয়াজাত ব্যবস্থা উন্নয়ন করতে হবে। এই প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার ক্ষেত্রে আসলে আমি মনে করি সেটি আসলে কৃষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটি আসলে কৃষি মন্ত্রণালয়ের অধীনে করা যেতে পারে এবং কৃষি পণ্য শুধু উৎপাদন করলে হবে না, প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা যদি সম্পর্কে তাদের ধারণা না থাকে তাহলে তারা পণ্যগুলো দীর্ঘদিন টিকে রাখতে পারবে না, ফলে তারা বাধ্য হবে পণ্যগুলো বিক্রি করার জন্য। তাহলে সেই প্রশিক্ষণের ব্যবস্থা অনেক সময় বিভিন্ন এনজিও বা বেসরকারি যে উদ্যোক্তা বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে তারাও এগুলো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কৃষকদেরকে দিয়ে থাকে। তাহলে এই জন্য তাদেরকেও উৎসাহ উদ্দীপনা দিতে হবে, তাদেরকেও সে সুযোগ দিতে হবে। ঠিক আছে, আপনারা কৃষকদেরকে এরকম পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেন। তাহলে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠান উভয় পক্ষ থেকে যদি এই কৃষকদেরকে পণ্য প্রক্রিয়াজাতকরণের সম্পর্কে যতটুকু প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে পণ্য প্রক্রিয়াজাতকরণ যদি হয় তাহলে কৃষকরা তাদের পণ্য দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে এবং তারা তাদের ন্যায্য মূল্য পাবে। এবং এটা তখন বলা যায় যে আসলে প্রক্রিয়াজাতকরণের
প্রশিক্ষণ না থাকলে তারা এটি তাদের কৃষি পণ্য বিপণনের যে সমস্যা সেটি আসলে সমাধান হবে না। চাহিদা পূর্বানুমান সেটি সরকারের উদ্যোগে করতে হবে এবং সরকারকে তাদের বিভিন্ন সারা দেশব্যাপী যে তাদের যে মন্ত্রণালয়ের যে বিভিন্ন অফিস রয়েছে তাদের মাধ্যমেই, দপ্তর রয়েছে তাদের মাধ্যমেই সেই পরিমাণের ব্যবস্থা করতে হবে এবং সরকারের আরও যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে তাদের মাধ্যমে একটি কোন পণ্যের কী রকম চাহিদা সেটি পূর্বানুমান করে নির্ধারণ করে সেই তথ্য কৃষকদেরকে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে বাধ্য করতে হবে যে ঠিক আছে আপনার এই এরিয়ার মধ্যে এই পরিমাণের বেশি পণ্য উৎপাদন করা যাবে না বা কোন এরিয়াতে কতটুকু উৎপাদিত হবে সেই সম্পর্কে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে বা তাদেরকে প্রেরণা দিতে হবে। তাহলে কি হবে, তো কৃষকরা একই পণ্য উৎপাদন করে গেলেই যে আমি উৎপাদন করব সেই চিন্তা ভাবনা থেকে তারা যখন সরে আসবে তখন একটি পণ্যের অত্যাধিক যোগানে হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন তারা ন্যায্য মূল্য পাবে আশা রাখি। আরেকটি বিষয় হচ্ছে যথাযথ প্রমিতকরণ পর্যায়িতকরণ সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। যথাযথ প্রমিতকরণ পর্যায়িতকরণের কৃষকদেরকে যদি আধুনিক উৎপাদন ব্যবস্থা সম্পর্কে উৎপাদন পদ্ধতি সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তাদের পণ্যের মধ্যে বিভিন্ন মানের যে পণ্য তৈরি হওয়ার বর্তমানে উৎপাদিত হচ্ছে সেটা আসলে একটু কমবে। তার ফলে তারা একই মানের পণ্য উৎপাদিত হওয়ার যখন সম্ভাবনা তৈরি হবে তখন এই পণ্য প্রমিতকরণ করা যেমন সহজ হয় তেমনিভাবে সেগুলো এই মান বেঁধে তাদেরকে পণ্যগুলো আলাদা করার তখন সহজ হয়ে যায়। সেজন্য কৃষকদেরকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে, পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে। আর্থিক সহায়তা প্রদান, কৃষকরা যাতে তাদের পণ্য আর্থিক ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মহাজনের কাছ থেকে যে চড়া সুদে যে ঋণ গ্রহণ করে তারপরে উৎপাদন হওয়ার পর যে বিক্রি করতে বাধ্য হয় সেটা রক্ষা করার জন্য তাদেরকে কম সুদে সহজলভ্যভাবে তাদেরকে যদি অর্থ সহায়তা বা ঋণের ব্যবস্থা করা হয় তাহলে অবশ্যই এই কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেতে তারা এটি সহায়ক হবে। কৃষকরা অনেক সময় অর্থের অভাবে তারা সংরক্ষণ করতে পারে না বা গোদাম করে রাখতে পারে না, পরিবহন করে দূর দূরান্তে নিয়ে যেতে পারে না, সেই সমস্যাটিও দূর হবে। নিয়ন্ত্রিত বাজার সেটি বর্তমানে একটি কিছু পণ্যের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি নিয়ন্ত্রিত বাজার বা রেগুলেটেড মার্কেট হচ্ছে এক্ষেত্রে এখানে ক্রেতা এবং পণ্য ক্রয় বিক্রয়ের নির্ধারিত কিছু নীতিমালা রয়েছে। সেখানে পাইকারদের কাছে কীভাবে পণ্য বিক্রি করা হবে, তাদের কোন শর্তে পণ্য বিক্রি করা হবে, কারা সেখানে অংশগ্রহণ করতে পারবে সেটা অবশ্যই পূর্ব নির্ধারিত নিয়মকানুন দ্বারা নির্ধারিত করা থাকে। সেক্ষেত্রে ক্রেতা যেমন বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে না, তেমনিভাবে যারা বিক্রি করছে উৎপাদনকারী তাদেরও ন্যায্য মূল্য পাওয়া থেকে তারাও কোনো ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয় না। তো এই নিয়ন্ত্রিত বাজারের ব্যবস্থা সারা দেশে পর্যায়ক্রমে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ প্রদান একটু আগে আমি বললাম যে প্রশিক্ষণের দরকার রয়েছে অনেক ক্ষেত্রে, যেমন কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, তারপরে প্রমিতকরণ, পর্যায়িতকরণ, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কৃষকদেরকে যদি প্রশিক্ষণ প্রদান করা হয় তাহলে তারা তাদের পণ্য যেমন তারা অল্প খরচে বেশি পরিমাণ উৎপাদন করতে পারবে, তেমনিভাবে পণ্য বিপণনের সময় যে বিষয়টি আমরা এখন পড়ছি, পণ্য বিপণনের সময় তারা তাদের পণ্য দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবে, পাশাপাশি তাদের তখন কৃষি পণ্যের ন্যায্য মূল্য তারা পাবে আশা রাখি। তো এমনি আমরা একে একে সবগুলো পয়েন্ট আলোচনা করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা এখন বাড়ির কাজ দেখি যে বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যা বর্ণনা করো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আরেকটি বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করো ব্যাখ্যা সহ, অর্থাৎ কৃষি পণ্য বিপণনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমাদের MCQ আসবে অনেক সময়। তো যদি পয়েন্টগুলো জানা থাকে তাহলে তোমরা সহজে সে উত্তর দিতে পারবে আশা রাখি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।